দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নেই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় পেটের সুস্থতা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার তসলিমা জামান, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, রমজানেতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার চেয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের পেটের কারো দেখা যাচ্ছে যে ডায়রিয়া হচ্ছে, গ্যাস হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা দেখা যাচ্ছে পেট জ্বালা পোড়া করছে। পেটের সমস্যাগুলো কেন হয়, এ থেকে পরিত্রাণের উপায় কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তসলিমা জামান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে একটু যদি বলতেন, এখন তো আমরা দেখা যাচ্ছে রোজার আগে সবাই এক ধরনের খাবার খেয়ে থাকে, দুপুরে খায়, সকালের নাস্তা, কিন্তু যখন রোজা শুরু হয়ে যায় একটা সেহরির বিষয় থাকে, আবার ইফতারের বিষয় থাকে। এই সময় আপনি দীর্ঘদিন ধরে আসলে এই পেশার সাথে জড়িত, আপনারা এই সময় কি কি আসলে সমস্যা নিয়ে আসে মানুষ? আচ্ছা, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি আসলে এই প্রশ্নটার উত্তরটা একটু ভিন্নভাবে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা এই উত্তরটাকে দুভাগে যদি ভাগ করি, রোজায় বা রমাদান মাসে রোজা রাখাটা হচ্ছে একদম স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমরা এটাকে খারাপ বানিয়ে ফেলি। আমরা কিভাবে খারাপ বানাই, যে আমাদের যে খাদ্যাভ্যাস এবং যে খাবারের চয়েস, এই দুটো জিনিসে আমাদের একটু প্রবলেম আছে, যে কারণে আমরা কিছু প্রবলেম ফেস করি। কিন্তু ওভারঅল যদি আপনি বলতে যান, তাহলে আসলে রোজার মাসে রোজা রাখাটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ এবং হেলথ সিস্টেমের দিক থেকে খুবই অত্যন্ত উপকারী। হ্যাঁ, তো এখন যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে, সেগুলো হচ্ছে পেশেন্টরা গ্যাসের প্রবলেম বলে, বা বিভিন্ন রকমের কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, যেগুলো আপনি বলছিলেন, এই প্রবলেমগুলো হয়। এখানে প্রবলেমটা হচ্ছে আমরা কি খাবার চয়েস করছি। তো আমরা যদি একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, যে কোরআন সুন্নাতে কি কি জিনিসের কথা বলা হয়েছে, কি কি ফল বা কি কি খাবার আমাদের জন্য উপকারী, সেগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে খেজুরের কথা বলা হয়েছে। ফলের মধ্যে হচ্ছে আঙ্গুর, তারপরে আপনার বেদানা, এবং হচ্ছে গিয়ে 3 ফলের কথা বলা হয়েছে। বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন সূরাতে এগুলো এসেছে। মধুর কথা বলা হয়েছে, এবং অনেক বেশি ধরেন মশলার মধ্যে পেঁয়াজের কথা বলা হয়েছে, রসুনের কথা বলা হয়েছে। এই ধরনের ভালো ভালো কিছু ফলকে আমরা কোরআনের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এগুলো খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এখন আসেন, যদি এগুলোকে আমরা চয়েস করি, তাহলে যদি আমরা এগুলোকে আমাদের সেহরি, ইফতার এবং আমাদের যে একটা মিড মিল নেই আমরা সেহরি এবং ইফতারের মাঝখানে, সেখানে আমি কিভাবে এগুলোকে ভাগ করতে পারি। তো সেটা যদি আমি চিন্তা করি, তাহলে ইফতারে আমরা কি করি, আমাদের যেটা মূল বদভ্যাস, সেটা হচ্ছে একবারে অনেক বেশি খাবার খেয়ে ফেলি। রোজাটা ভাঙার সাথে সাথে একবারে অনেক বেশি খাবার খেয়ে ফেলি। এটা না করে আমরা যদি প্রথমে একটু পানি খেলাম, একটু খেজুর খেলাম, একটু ভেজিটেবল স্যুপ নিলাম, এরপরে একটু গ্যাপ দিয়ে মেইন মিলটাতে যাই। এখন যদি আপনি মেইন মিলে আসেন, সেটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলেন, এবং আমাদের যে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আছে, সেখান থেকে একটা গাইডলাইন তৈরি হয়েছে এবার রমজানে কিভাবে আমরা রোজার ব্রেক করব, সেটার উপরে, সেটা যদি আলোকে বলি, তাহলে মেইন মিলে আমাদের একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে হবে। যেমন ধরেন লাল চালের ভাত রাখতে পারি, লাল আটার রুটি রাখতে পারি, এর সাথে একটু লিন প্রোটিনের কথা বলা হয়। যে মেইন মিল বলতে একটু যদি জানাতেন, মেইন মিল বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে? ইফতারে আপনি প্রথমেই বেশি খাবেন না, একটু খেয়ে একটু গ্যাপ দিলেন। আমরা বেশিরভাগ সময় নামাজে চলে যাই, হতে পারে যে একটু খাওয়ার পরে মাগরিবের নামাজটা একটু পড়ে নিলাম, পড়ে নিয়ে আমরা একটু খাবারটা আস্তে আস্তে খেলাম, স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে। তখন আপনি যদি একটু খাবারের মধ্যে এরকম কমপ্লেক্স কিছু রাখেন, লাল আটার ভাত, লাল আটার রুটি, লাল চালের ভাত, এবং সাথে একটু মাছ, একটু মুরগির মাংস, একটু হচ্ছে ভেজিটেবল, এবং সাথে একটু ফলমূল, পানি, এটা খেলেন আপনি ইফতারিতে। তারপরে আমাদের যেটা প্রচলন, যে একটু তারাবির নামাজে চলে যাই আমরা, তারাবির নামাজের পরে আবার একটু হালকা একটু কিছু খাওয়া উচিত। তো সেখানেও যদি আমরা দেখি, তাহলে সেখানে একটু বাদাম নেওয়ার কথা বলা হয়, একটু ফলমূল নিলাম, একটু পানি খেলাম, একটু জুস খেলাম, এটুকু যথেষ্ট। বেশি হেভি মিল নেওয়াটা উচিত না। আবার দেখেন, এর কিছুক্ষণ পরেই ধরেন 3-4 ঘন্টা পরে আবার সেহরির জন্য রেডি হতে হয়। তো সেহরিটা একটু ভেরি ইম্পর্টেন্ট। সেহরিতে একটু আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। অনেকে দেখা যাচ্ছে যে রাতের খাবার অনেকে আছে যে খায় না, আবার অনেকে অল্প খায়।
মানে সেহরিতে যাওয়ার আগে যদি রাতের খাবার নিয়ে যদি একটু বলতেন। এই রাতের খাবারটাই আমি বলছি যে তারাবির পরে যে খাবারটা, এটা যদি আমি হেভি মিল নিয়ে ফেলি, ধরেন আবারও যদি আমরা একটা ভাতের মতন একটা খাবার খেয়ে ফেলি, তাহলে কিন্তু ওটা হজম হতে অনেক সময় লাগে, এবং এটাই কিন্তু পরবর্তীতে আবার যখন একটা সেহরিতে গিয়ে হ্যাম্পার করে। কিন্তু সেহরিটা ভেরি ইম্পর্টেন্ট, সেহরি খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেহরি যেটা বলছিলেন আপনি, সেহরি অনেকে স্কিপ করে, এটা আমি কখনোই বলবো যে স্কিপ করা উচিত না। সেহরিতে যেহেতু আপনি সেহরি খাওয়ার পর একটা লং টাইম না খেয়ে থাকতে হবে, এই সময়টাতে কিছু না কিছু ভালো খাবার, পুষ্টিকর খাবার, ব্যালেন্স ডায়েট নেওয়া উচিত। এবং এখানে ওই একই কথা যে একটু লাল চালের ভাত, লাল আটার রুটি এটা নিলেন, সাথে আপনি এখানে একটা ভালো প্রোটিন হচ্ছে আপনি ডিম নিতে পারেন, দুধের কথা বলা হয় যে ভেরি ব্যালেন্সড একটা ডায়েট দুধ, আর একটু ফ্রুটস নিতে পারেন। এখানেও একটা খেজুর আমরা খেতে পারি, একটু কলা খেতে পারি, আর প্রচুর পানি খেতে হবে এই সময়টাতে। মিনিমাম আপনি 2-3 গ্লাস পানি এই সময় নেবেন, কারণ লম্বা টাইম আপনাকে পানি শূন্য অবস্থায় থাকতে হবে। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। এই সময় দেখা যাচ্ছে অনেকেরই গ্যাসের সমস্যা হয়, বলা যাচ্ছে যে বারবার গ্যাস হচ্ছে। গ্যাসের সমস্যা হলে তাদের ক্ষেত্রে বা যাদের আগে থেকে দেখা যাচ্ছে অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তার এই সময় কি করবেন এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম যে এই সময় গ্যাসের সমস্যা হয়, এবং অনেকে এরকম বলতে শোনা যাদের আগে থেকে গ্যাস আছে যে আমার তো অনেক অ্যাসিডিটি হয়, আমার পক্ষে বোধহয় রোজা রাখা সম্ভব হবে না। এটা যদি একটু পরিষ্কার করতেন। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এটা অনেক রোগীরা আমাদেরকেও জিজ্ঞেস করে। আমার এখানে মেইন বলার যেটা আছে সেটা হচ্ছে আমাদের রোজা রাখাটা, আমি প্রথমেই বলেছি, আমাদের শরীরের জন্য হেলদি। রোজা না রাখাটা কিন্তু সলিউশন না। প্রবলেমটা হচ্ছে আমরা কি খাচ্ছি, কিভাবে রোজাটা রাখছি। সেহরিতে যদি একটা প্রপার মিল নিতে পারি আমরা, তাহলে গ্যাসের প্রবলেমটা অত বেশি হয় না। আর ইফতারিতে মেইন প্রবলেম আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক বেশি ভাজা পোড়া খাবার একসাথে খেয়ে ফেলি, তখনই প্রবলেমটা কিন্তু বেড়ে যায়। আপনি যদি এই প্রত্যেকটা ডিসিপ্লিনেই বলা হচ্ছে, প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বলা হচ্ছে যে রমজানের আগে 6 সপ্তাহ আগে বা 1.5 মাস আগে থেকেই ডাক্তারের পরামর্শটা একটু ঠিকমতো নিয়ে নেওয়া। যদি আপনি রোজার আগেই 1.5 মাস আগেই এসে আমাদের সাথে একটু পরামর্শ করেন যে আমি কি ওষুধ নিলে ভালো থাকতে পারবো রোজা রাখলে, এবং কি ধরনের খাবার আমার খাওয়া উচিত, সেই জিনিসটা যদি আমাদের সাথে একটু পরামর্শ করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি খুব সুস্থভাবেই রোজাটা রাখতে পারবেন। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এটা গ্যাসের কথা যখন উঠলো, অনেকে দেখা যায় বুক জ্বালাপড়া করে, আবার অনেকে একটু ব্যথাও করে, সেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হার্টের সমস্যার কারণেও করে। কখন আমরা বুঝবো যে এটা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা, সাধারণ মানুষ যেটা বলছে, আবার কখন এটা মনে করেন না এটা আসলে হার্টের সমস্যা হতে পারে? এটিও খুবই চমৎকার একটা প্রশ্ন। যে ধরেন বেশিরভাগ সময় আমাদের দেশের মানুষ মনে করে যে বুকে কোনো ব্যথা হলে এটা হার্টের কারণে হচ্ছে, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে একটা টার্ম আছে যেটাকে বলা হয় নন কার্ডিয়াক চেস্ট পেইন, মানে সব বুকের ব্যথায় কিন্তু হার্টের কারণে হয় তা না। আমাদের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে মূলত খাদ্যনালীর কিছু সমস্যা এবং পাকস্থলীর কিছু সমস্যার জন্যও কিন্তু বুকে ব্যথা হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা খাওয়ার পরে যে রিফ্লাক্স হয়, গ্যাস তৈরি হয় এবং অ্যাসিড তৈরি হয় আমাদের পেটে, সেটা যদি রিফ্লাক্স হয় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই ক্ষেত্রেও কিন্তু বুকে চাপ দিয়ে ব্যথা হতে পারে, একদম হার্ট অ্যাটাকের মতোই। আবার আরও কিছু অসুখ আছে, যেমন ধরেন খাদ্যনালীতে আমাদের খাবারটা ঢেউ খেলে খেলে নিচে নামে, এটাকে আমরা পেরিস্টালসিস বলি। এই পেরিস্টালসিসটা যদি কারো কমে যায়, অথবা মোটিলিটি ডিসঅর্ডার বলি আমরা, এটা যদি কারো কমে যায় অথবা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথা এবং জ্বালাপোড়া নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। এছাড়াও ধরেন ডিফিউজ ইসোফেজিয়াল মোটিলিটি ডিসঅর্ডার বলি, এইসব ক্ষেত্রেও কিন্তু এই একই প্রবলেম নিয়ে আসে। তাহলে এই রোগীগুলো কিভাবে বুঝবে যে এটা কি হার্টের সমস্যা নাকি কোনো গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম? তাহলে এই ক্ষেত্রে আমরা বলি যে প্রথমে একটু ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য ওনারা প্রথমে একটা ইসিজি করেন, এবং ট্রপোনিন আই নামে একটা টেস্ট আছে রক্তের, এই দুটো করে যদি দেখা যায় যে এটা কার্ডিয়াক না, মানে এই দুটো সামান্য টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এই বুকে ব্যথাটা কি হার্টের জন্য কিনা। যদি এটা হার্টের জন্য না হয়, তখন আমরা বলি যে ডেফিনেটলি সেকেন্ড ডক্টর হওয়া উচিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আচ্ছা, এটা আসলে এটা তো বুঝলেন লক্ষণ দেখে, আসলে পরীক্ষা নিরীক্ষা করে কোনো বোঝার উপায় আছে কিনা? ডেফিনেটলি আমাদের কাছে যখন এই ধরনের রোগীগুলো আসে, তখন আমরা প্রথমে ওনাদেরকে 1 মাসের মেডিসিন দিয়ে ট্রাই করি। যদি ইমপ্রুভ না হয় গাইডলাইন অনুযায়ী, তখন আমাদের দ্বিতীয় ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি করা, এবং এন্ডোস্কোপিতে কিন্তু খাদ্যনালী যে কোনো সমস্যা খুব সহজেই ধরা পড়ে। এছাড়া আমি যে সেকেন্ড গ্রেডের যে অসুখগুলোর কথা বললাম, যে মোটিলিটি ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলো ধরার জন্য আমাদের দেশে এই প্রথম ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কিছু আধুনিক টেকনোলজি চলে এসেছে। এর মধ্যে মেনোমেট্রি একটা অন্যতম একটা পরীক্ষা। এই মেনোমেট্রিতে আবার 2 ধরনের আছে, ইসোফেজিয়াল এবং অ্যানোরেক্টাল মেনোমেট্রি। কি করা হয়েছে? প্রেসার দেখা হয় না? এক্স্যাক্টলি, এটা হচ্ছে খাদ্যনালীর যে প্রেসারটা, এটা মেজার করা হয় মেনোমেট্রির মাধ্যমে। আরেকটা খুব সুন্দর টেস্ট চলে এসেছে, সেটা হচ্ছে 24
আওয়ার পিএইচ মনিটরিং। এই 24 আওয়ার পিএইচ মনিটরিংটার মাধ্যমে আমরা রোগীকে 24 ঘন্টা একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে অম্লতা রাখি। যেটা সাধারণ মানুষ হ্যাঁ, বলে বা অ্যাসিডিটিটা দেখান, এক্স্যাক্টলি, অ্যাসিড রিফ্লাক্সটা আমরা মেজার করতে পারি এই 24 আওয়ার পিএইচ মনিটরিং এর মাধ্যমে। এই টেকনোলজিগুলো আলহামদুলিল্লাহ আমাদের হসপিটালে। আর এছাড়া আর কি আসলে ফ্যাসিলিটি আছে এটা যদি একটু এছাড়া বলতেন। যদি আমরা বলি, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আসলে এখন এই মুহূর্তে অত্যন্ত সব আধুনিক টেকনোলজি নিয়ে এসছে। আমি খুবই নিজেকে গর্বিত মনে করি যে এরকম একটা হসপিটালের এন্ডোস্কোপি স্যুটে কাজ করছি, যেখানে আমরা আধুনিকভাবে, বিশেষ করে ব্যথামুক্তভাবে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করা, এবং এই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করার বিষয়ে যে মানুষের একটা সাধারণ ভয় থাকে, ব্যথা পাবে কিনা বা কষ্ট পাবে কিনা, এই ধরনের কোনো কিছু আমাদের এখানে হবে না এবং খুবই সেফ প্রসিডিওর হচ্ছে। এর সাথে ইআরসিপি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এবং ইএসডব্লিউএল, এটা আরেকটা একদম লেটেস্ট টেকনোলজি, যেটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র এই হসপিটালেই অ্যাভেলেবল। এছাড়া আপনার ইসোফেজিয়াল ম্যানোমেট্রি যেটা বললাম, পিএইচ মনিটরিং এবং ব্রেথ টেস্ট নামে কিছু টেস্ট আছে, যেগুলো একদমই লেটেস্ট এবং বাংলাদেশে একমাত্র এই হসপিটালে অ্যাভেলেবেল বলে আমরা বলতে পারি আর কি। জি, খুব সুন্দরভাবে বলছেন। একটু যদি বলেন, যে পিত্তথলির দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যথা করে বা দেখা যাচ্ছে কোনো ইনফেকশন হয়, এই পিত্তথলির আসলে লক্ষণগুলো কি কি? এটাও আরেকটা খুবই চমৎকার প্রশ্ন। এই কারণে আমাদের দেশে কিন্তু পিত্তথলি বা গল ব্লাডার, পিত্তথলি নিয়ে আলাপ করবার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষায় রেখেছি, তার প্রশ্নটা একটু শুনে নিতে চাই। দর্শক, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার এজ হচ্ছে 48। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, নুরুদ্দিন খন্দকার রিপন। জি, বলুন। তো আমি ডক্টরের কাছ থেকে বেশি যেটা জেনেছি যে মানুষের পেট নাকি ব্রেইনকে 80% কন্ট্রোল করে এবং ব্রেইন মানুষের পেটকে 20% কন্ট্রোল করে। এই জায়গাটা মানে ব্যালেন্স করতে আমাদের কিভাবে, কোন লাইফস্টাইলে চলা উচিত, হ্যাঁ, এই জিনিসটা একটু যদি আপনি আরেকটু ক্লিয়ার করতেন, আপনার প্রশ্নটা আরেকটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। প্রশ্নটা হচ্ছে মানুষের পেট নাকি মানুষের ব্রেনকে অর্থাৎ পেট বলতে বোঝাচ্ছেন যে আপনি খাবার আমাদের ব্রেনকে কন্ট্রোল করে, এই বিষয়টা আপনি বিস্তারিত জানতে চাচ্ছেন, তাই তো? জি জি, এটা কতটা সত্য এবং এটা আমরা কোন লাইফস্টাইলে চললে পরে এই জিনিসটা আমরা যথার্থভাবে মেনে চলতে পারবো আর কি। ডক্টর তাসলিমা জামান, নিশ্চয়ই আপনি ধরতে পেরেছি বুঝেছেন, জি। প্রশ্নটা। এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি সাবজেক্টে একটা বড় অংশ হচ্ছে ফাংশনাল বাউল ডিজিজ। ফাংশনাল বাউল ডিজিজ হচ্ছে আসলে আমাদের কতটুকু অসুস্থতা, আমাদের পেটের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ব্রেইনের প্রবলেম বলতে আমরা বোঝাই যে ধরেন দুশ্চিন্তা, অতিরিক্ত এংজাইটি, তারপরে আমাদের স্ট্রেস, ওয়ার্ক স্ট্রেস, এগুলো কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমগুলোকে বাড়িয়ে তোলে অনেক সময়, হ্যাঁ। এবং একই সাথে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু আমাদের পেট এবং ব্রেন দুটার উপরেই প্রভাব ফেলে। আইবিএস নামে একটা রোগ, খুব কমন রোগ, যেটাতে আসলে আমাদের যে দৈনন্দিন যে স্ট্রেস অথবা দুশ্চিন্তা, এটা আমাদের আইবিএস এর প্রভাবটাকে বাড়িয়ে তোলে। এবং আইবিএস এ যেটা হয় যে হজমের সমস্যা, বারবার টয়লেটে যাওয়া অথবা কনস্টিপেশনের সমস্যা, এবং একই সাথে পেট ফুলে থাকা, ফাঁপা লাগা, সবসময় একটা অস্বস্তি বোধের মধ্যে থাকা, এটা খুবই একটা কমন একটা ডিজিজ। এবং কি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিসে আমরা যদি বলি যে একটা মেজর পোর্শন হচ্ছে এই রোগের রোগী, এবং এই রোগটা কিন্তু এই যেটা উনি বলছেন, আমরা বলি যে গাট ব্রেইন ডিসোসিয়েশন, মানে আমাদের পেটের সাথে ব্রেইনের যে একটা কানেকশন, এখানে ডিসোসিয়েশন হলেই এই প্রবলেমটা হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একজন প্রপার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হয়ে একটা প্রপার গাইডলাইন নিতে হবে যে কি খাবেন, কি খাবেন না, কিভাবে চলবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা গেল তো রোগের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আসলে কি খাবো বা আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আমাদের জীবনযাপনকে অনেকখানি আসলে নিয়ন্ত্রণ করে। সেই ক্ষেত্রে আবার ওভাবে একটু বলা যায়, আমরা পিত্তথলি নিয়ে আলাপ করছিলাম যে পিত্তথলির সমস্যা হলে বা পিত্তথলির পাথর হলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব একটু বিরতির পর। প্রিয় দর্শক, ডক্টর অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। আমরা আলাপ করছিলাম যে পিত্তথলির যে আসলে পাথর হলে কি কি লক্ষণ দেখে আসলে বোঝা যাবে। আমাদের দেশে আসলে পিত্তথলির পাথর, এটা নিয়ে মানুষের কিছু মিসকনসেপশন আছে, মনে হয় যেন শুধু পিত্তথলিতেই পাথর হয়। পাথর কিন্তু আমাদের পিত্তথলি, পিত্তনালী এবং প্যানক্রিয়াস এবং কি লিভারের ভেতরেও পাথর হতে পারে। তো এই ধরনের পাথর হলে পেশেন্ট সবচেয়ে বেশি আমাদের কাছে আসেন 2-3টা মেজর লক্ষণ নিয়ে। এর মধ্যে একটা হচ্ছে জন্ডিস ডেভেলপ করতে পারে, একটা হচ্ছে পেটে ব্যথা নিয়ে আসতে পারে এবং জ্বর।
বমি এগুলো নিয়ে পেশেন্টরা আমাদের কাছে প্রেজেন্ট করে। তো যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথমেই একটা এমআরআই করি, আলট্রাসোনোগ্রাম করি, কিছু ব্লাড টেস্ট করি, এরপরে আমরা একটা এমআরআই করি। তারপর যদি আমরা ধরতে পারি যে পিত্তথলি এবং পিত্তনালী দুই জায়গাতেই পাথর আছে, তখন আমরা দু ধরনের অপারেশন সাজেস্ট করি। একটা হচ্ছে ইআরসিপি, যেটার মাধ্যমে পিত্তনালীর পাথরটা বের করে দিই আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরাই, আর এরপরে সার্জনের হেল্প নিয়ে আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, যেটা বলা হয় যে পিত্তথলি ফেলে দেওয়ার অপারেশন, পেট ফুটা করে কোনো কাটাছেঁড়া ছাড়াই। আর ইআরসিপিতে কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে কোনো কাটাছেঁড়া কিছুই বাইরে থেকে বোঝা যাবে না। এছাড়াও আরেকটা যেটা আমি বললাম যে প্যানক্রিয়াসেও পাথর হয়। প্যানক্রিয়াসে যদি পাথর হয় তখন ESWL নামে একটা অত্যন্ত আধুনিক টেকনোলজি চলে এসেছে বাংলাদেশে, এটা একমাত্র আমাদের হসপিটালেই আছে, যেটার মাধ্যমে আমরা প্যানক্রিয়াসের পাথরগুলো ভেঙে দিতে পারি। ভেঙে দিলে পরে এই পাথরগুলো নিজে নিজেই অনেক সময় বের হয়ে যায়, অনেক সময় এর পরে আবার একটা ইআরসিপি করে প্যানক্রিয়াটিক নালী বা প্যানক্রিয়াসের যে নালী থাকে সেটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হয়। এরপরে কিন্তু রোগীরা যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামক রোগে ভোগে সেখান থেকে যথেষ্ট একটা সিমটমের রিলিফ পায় রোগীগুলো। তো এই ক্ষেত্রে আমি দর্শকদেরকে বলতে চাই যে পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস এই প্রবলেমগুলো সর্বোচ্চ মানের চিকিৎসা এখন বাংলাদেশে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে, এবং এগুলো দেখা যাচ্ছে যে আপনারা এই বলতে করেছেন আউটকাম কেমন? এখন পর্যন্ত আমরা ESWL থেকে যে পেশেন্টগুলোর মানে সিমটমস রিলিফ যে আমরা ফিডব্যাক পাচ্ছি এত ভালো, মানে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আপনি জানেন যে পেশেন্টরা অনেক দিন ধরে পেটে ব্যথায় ভুগতে থাকে এবং কোনো ওষুধ খেলেও এই পেটে ব্যথাগুলো থেকে রিলিফ পাওয়া যায় না, এমনকি হজমের সমস্যা হতে থাকে। এই পেশেন্টগুলো দেখা যায় ESWL এর উইদিন 1 সপ্তাহের মধ্যে তারা ব্যথা থেকে মুক্ত হয়ে যায়। এবং সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে ESWL এ এমন না যে আপনাকে হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে, এমনকি কোনো পেটে কোনো কাটাছেঁড়া নাই, কোনো অপারেশন নাই, আপনি পরের দিনই কাজে যোগ দিতে পারছেন এবং হসপিটাল থেকে একটা আশীর্বাদ বলা চলে জি জি তাদের জন্য, তাদের লাইফ। একটু যদি আমরা বলতেন যে অনেক সময় দেখা যায় ক্যান্সার নিয়ে আমাদের খুব বেশি একটা বা ভীতি থাকে বা আমরা অতি সচেতন, যে খাদ্যনালীর বা এই যে অন্ত্রের ক্যান্সার, সেগুলো আসলে লক্ষণ কি হতে পারে? এটা একটা খুবই মানে এখনকার একটা বার্নিং কোশ্চেন, কারণ আমরা যে পরিমাণ ফরমালিনযুক্ত এবং কীটনাশকযুক্ত খাবার খাচ্ছি, আমাদের দেশে আসলে ফুড যে খাবারের যে একটা নিরাপত্তা সেটা খুব কম আমাদের দেশে। তো যে কারণে ক্যান্সারের মাত্রা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে আমাদের দেশে, এবং পাকস্থলীর ক্যান্সার, কোলন ক্যান্সার, এমনকি লিভার ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার এত বেশি পরিমাণে রেটে বেড়ে গেছে যে এগুলোর ব্যাপারে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রিনিং করা। ক্যান্সার স্ক্রিনিং কিন্তু অসুস্থ মানুষ করবে না, যার অলরেডি ক্যান্সার হয়ে গেছে সে করবে না, আপনি যারা সুস্থ মানুষ তারাই স্ক্রিনিং এ ঢুকতে হবে। তো এই স্ক্রিনিংটা কিভাবে করব আমরা, এটা মাথায় রাখতে হবে যে 40 বছর পার হলেই আমাদেরকে এই ক্যান্সার স্ক্রিনিং এর মধ্যে ঢুকতে হবে, বিশেষ করে খাদ্যনালী, পাকস্থলী, প্যানক্রিয়াস, লিভারের ক্যান্সার। এটা প্রতি বছর আমরা কিছু রক্ত পরীক্ষা, পায়খানার পরীক্ষা এগুলোর মাধ্যমে করব। আর 45 বছর বয়স হয়ে গেলে 45 বছর থেকে প্রতি 5 বছর অন্তর অন্তর এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মাধ্যমে স্ক্রিনিং করতে হবে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে। আর এছাড়াও আমি বলেছি লিভার ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার, এগুলো সাধারণত আমরা রক্ত পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই পর্যন্ত জানতাম। এখন লিভার ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই ক্যান্সারগুলোকে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করা যায়। খুব বেশি সময় নেই যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এগুলোর কি ব্যবস্থা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আছে? হ্যাঁ, এই সমস্ত টেকনোলজি আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছে, এবং এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা এতটাই আধুনিক একটা প্রযুক্তি যে সিটি স্ক্যানে ধরেন 5 সেন্টিমিটারের নিচে হলে কোনো টিউমার বা ক্যান্সারকে নির্ধারণ করা ডিফিকাল্ট হয়, এমনকি ওখান থেকে বায়োপসি নেওয়া ইম্পসিবল হয়ে যায়। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা প্যানক্রিয়াস অথবা লিভার অথবা স্টমাকের যে কোনো একটা টিউমার যদি 5 সেন্টিমিটারের ছোটও হয়, একদম সরিষা দানার মতন বা মোটর দানার সমান একটা টিউমারও হয়, সেখান থেকেও কিন্তু আমরা বায়োপসি নিয়ে আসতে পারি। তাহলে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর তাসলিমা জামান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যমুনা টেলিভিশন এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ। দর্শক আসলে যেমনটি শুনছিলেন, রোজায় তো পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। এই সময় কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। আমরা যদি নিয়ম মেনে চলি, খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি খাই, তাহলে দেখা যাচ্ছে এই সময় আমরা সুস্থ থাকবো। আমরা সবাই সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।